সকালবেলা যেখানে আকাশ ভোর 5টায় উঠে যেত, সেখানে আজকে সকাল 7টা বেজে গিয়েছে। আকাশ না উঠায় বডিগার্ডগুলো অনেকবার কল দিয়েছে আকাশকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু আকাশ কলও রিসিভ করছে না। এইদিকে বডিগার্ডগুলো দরজা ভেঙেও ভেতরে ঢুকতে পারছে না, কারণ দরজায় অনেক সিকিউরিটি দিয়ে রাখা। এতে করে এই দরজা এত সহজে ভাঙতে পারবে না। তাই ওনাকে দিয়ে গিয়ে মিসেস পারুল আক্তারকে গিয়ে বলে, ম্যাম, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? আকাশ কি তোমাদের কিছু বলেছে? না ম্যাম, তেমন কিছু না। আসলে 7টা বেজে গিয়েছিল, কিন্তু স্যার এখনো ঘুম থেকে উঠে নাই। কি বলো, তোমরা ওকে কল করনি? ম্যাম, সব করছি, কিন্তু ওনার সারা শব্দ পাচ্ছি না। তাই বলছিলাম কি, আপনি গিয়ে যদি দরজাটা খুলে দেন, তাহলে আমরা ভিতরে গিয়ে সব কিছু চেক করে নিতে পারবো। আচ্ছা, আমি ঈশাকে বলছি, ও দরজা খুলে দেবে। ঈশা হচ্ছে আকাশের ছোট বোন। আকাশের অনেক আদরের। ঈশা আকাশের থেকে 6 বছরের ছোট হবে, কিন্তু অনেক দুষ্টু হচ্ছে ঈশা। ঈশা, এই ঈশা, তাড়াতাড়ি একটু আয় এদিকে মা। কি হয়েছে আম্মু? এভাবে ডাকছো কেন? তোর ভাইয়া এখনো উঠেনি, তুই একটু ওদের দরজাটা খুলে দে। ঠিক আছে আম্মু, তবে তোমার ছেলেকে একটা বিয়ে দিলেই তো পারো। সব সময় আমাদের জ্বালিয়ে মারে। আমাকে না বলে তোর ভাইয়াকে কথাগুলো গিয়ে বলিস। এখন যা, ওদের দরজা খুলে দে। যাচ্ছি তো, ধুর, ভাল লাগে না। ঈশা ওদের নিয়ে ওই ভাইয়ার রুমের সামনে আসে। এসে ওখানে দরজার সামনে সিকিউরিটি বক্সে ঈশা ওর হাতের চাপ ও চোখের রেটিনা দিতেই দরজা খুলে যায়। দরজা খুলে ভেতরে গিয়ে দেখে আকাশ ঘুমাচ্ছে। তবে অন্যভাবে, তাই ঈশার একটু সন্দেহ হলো। এতে করেও আকাশের কাছে গেল এবং হাত ধরতেই দেখে আকাশের হাত অনেক গরম হয়ে আছে। এই এসিতেও ভাইয়ার শরীর গরম হয়ে আছে। ম্যাম, কোনো সমস্যা? তাতে ডক্টর আঙ্কেলকে কল দিয়ে আসতে বলেন, ভাইয়ার শরীর গরম হয়ে আছে। আমি এক্ষুনি ওনাকে কল করে আসতে বলছি। দরকার হলে গাড়ি পাঠান, নয়তো আমাদের ফাইলটাকে বলেন ওনাকে তাড়াতাড়ি নিয়ে আসতে। সাথে আব্বু আম্মুকেও বলেন এখানে আসতে। এইদিকে বডিগার্ডগুলো আকাশের বাবা মাকে ডাকতে চায়, আর আরেকজনকে পাঠায় ফাইলটাকে বলতে যে ডক্টরকে যেন নিয়ে আসে। এইদিকে আকাশের কথা শুনে ওর বাবা মা রুমে এসে আকাশকে দেখতে থাকে। এইদিকে আকাশের মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, তাই ওনারা একটু বেশি চিন্তিত। এইদিকে ঈশা তো ভাইয়া, এই ভাইয়া, কথা বল, কথা বল ভাইয়া। সাথে আকাশের বাবা মা ওনারাও কিছু কান্না করতেছে। ডক্টর আসতে দেরি দেখে ঈশা চেঁচিয়ে বলে, ডক্টরকে আনতে এত দেরি হচ্ছে কেন? কি করতেছেন কি আপনারা? এই তো ম্যাম, আর 5 মিনিট লাগবে ডক্টর আসতে। 5 মিনিট পর পাইলট হেলিকপ্টার ল্যান্ড করে আকাশদের বাড়ির সামনে। হেলিকপ্টার থেকে ডক্টর নেমে আকাশের রুমে চলে আসে। আঙ্কেল দেখুন না, ভাইয়া কি হয়েছে? ভাইয়া অনেকক্ষণ ধরে কথা বলছে না, তার উপর শরীরও গরম হয়ে আছে। শ্যামামণি, আমি জানি তোমার ভাইয়াকে একটু বেশি ভালোবাসো, তাই এমনটা হচ্ছে। তবে চিন্তা করো না, আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, এটাতে ওর জ্ঞান ফিরে আসবে। তবে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওর জ্বর হয়েছে, তাই আমি এই ওষুধগুলো আনলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আঙ্কেল। বডিগার্ড আপনাকে দিয়ে আসবে, আর সাথে ঔষধও নিয়ে আসবে। তাহলে আমি যাচ্ছি। ওষুধ খাওয়ানোর পর আকাশের অবস্থা আমাকে জানাবে। ওষুধ আনা পর্যন্ত ওর কপালে রুমাল ভিজিয়ে পানি দাও, এতে কিছুটা কমবে। তারপর ওরা ওষুধ আনলে তা খাওয়াবে। ঠিক আছে ডক্টর আঙ্কেল, আমি তাহলে তাই করছি। ডক্টর চলে যায়। সাথে ঈশা দুইজন বডিগার্ডকে পাঠায় ডক্টরের সাথে গিয়ে ওষুধ আনার জন্য। ওরা 30 মিনিট পর এলো ওষুধ নিয়ে, কিন্তু এর আগেই আকাশের জ্ঞান ফিরে এসেছে। আকাশ জ্ঞান ফিরে তাকিয়ে দেখে ঈশা ওর কপালে পানি দিচ্ছে, আর আকাশের মা বসে আছে। মা, আমি ঠিক আছি তো, দেখো আমার কিছুই হয়নি। তোকে কয়েকদিন অফিসে যেতে হবে না, তোর আব্বুকে আমি পাঠিয়েছি অনেক বুঝিয়ে। তুই সুস্থ না হওয়া পর্যন্ত তোর আব্বুই অফিসে যাবে। কিন্তু মা, কোনো কিন্তু না, তুই রেস্ট নে, আর ঈশা তোর পাশে থাকবে। কিন্তু ঈশা তো সব সময় থাকতে পারবে না। তা নিয়ে তোকে ভাবতে হবে না,
আম্মু তুমি খাবার আনো, আমি ভাইয়াকে খাইয়ে দিয়ে ভার্সিটিতে যাব। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। পারুল আক্তার নিচে চলে যায় খাবার আনতে। এইদিকে আকাশ ও ঈশা ওর কথা বলতে থাকে। পারুল আক্তার খাবার নিয়ে চলে যায়। ঈশা খাবার হাতে নিয়ে আকাশকে খাওয়াতে থাকে। খাবার খেতে খেতে আকাশ চোখ দিয়ে পানি বের করে দেয়। কি হয়েছে ভাইয়া, চোখে পানি কেন? তেমন কিছু না, তোর মতো বোন যেন সবার ঘরে ঘরে হয়। তোর মতো ভাইও যেন সবার ঘরে হয়। এখন তাড়াতাড়ি খাবার খেয়ে রেস্ট নে, আমি ভার্সিটিতে যাব। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় বডিগার্ড নিতে কিন্তু ভুলবি না। ঠিক আছে, নিয়ে যাব। দেখ, ওরা সাথে থাকলে তোর কোনো ক্ষতিই হবে না। তাছাড়া তোর ভালোর জন্যই বলছি, তুই যদি চাস তো তোর সাথে মেয়ে দুজন বডিগার্ড রাখতে পারি। না থাক, লাগবে না আমার। আচ্ছা ভাইয়া, আমি তাহলে রেডি হয়ে ভার্সিটিতে যাচ্ছি। তুমি কিন্তু সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না। ঠিক আছে, কোথাও যাচ্ছি না আমি। ঈশা চলে আসে ভার্সিটিতে। ভার্সিটিতে এসে ক্লাস শেষ করে যেখানে ঈশা ওর বান্ধবীদের সাথে আড্ডা দেয়, সেখানে আজকে ঈশা বলে আড্ডা দিবে না। তার কারণ ওরা জানতে চাইলে ঈশা বলে, আসলে আজ সকাল থেকে ভাইয়া অসুস্থ ছিল, তাই আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব। কি হয়েছে তোর ভাইয়া? জ্বর হয়েছিল, সাথে ভাইয়ার জ্ঞানও ছিল না। পরে ডক্টর আঙ্কেল এসে ঔষধ দিয়ে গিয়েছে। কি বলছিস এগুলো? এখন তো জন হলে দেখিরা, এসব আবোল তাবোল কিছু বলবি না, আমার দেরি হয়ে যাচ্ছে। ভাইয়াকে গিয়ে খাইয়ে দিতে হবে। আর ইউ সিরিয়াস? তুই এখনো তোর ভাইকে খাইয়ে দিস? সব সময় দেই না, যখন ভাইয়া অসুস্থ থাকে নিজে নিজে খেতে পারে না তখন আমি খাইয়ে দিই। তাছাড়া ভাইয়াও আমার অসুস্থতার সময় খাইয়ে দেয়। তাহলে আমি আজকে উঠি। ঈশা এদিকে চলে যায়। অন্যদিকে এই ফাঁকে আপনাদের ইরা সম্পর্কে কিছু কথা বলি। ইরা হচ্ছে আমাদের গল্পের নায়িকা। দেখতে সুন্দর, তাছাড়া পড়াশোনাও অনেক মেধাবী। ইরার বাবার ও অনেক সম্পত্তি আছে, শহরে ওনারাও একটা নাম আছে, কিন্তু না, ইরাদের থেকে অনেক কম। তুই যখন চলে যাবি তখন আজকে না হয় আড্ডা দিলাম না। চল তাহলে আমরা উঠি, তাহলে আমরা আজকে সবাই তোর বাড়িতে যাব। তাহলে তো ভালোই হবে। তাহলে চল, তোরা গাড়ি নিয়ে আমার পিছু পিছু হয়। ওরা গাড়ি নিয়ে ঈশাকে ফলো করতে থাকে। ঈশা গাড়ি নিয়ে ভেতরে চলে যায়। ঈশার বান্ধবীরা গাড়ি নিয়ে ঢুকতে গেলে সিকিউরিটি ওদের চেক করতে গেলে ঈশা বারণ করে। সিকিউরিটি ওরা আমার বান্ধবী, ওদের চেক করতে হবে না। ঈশার কথায় ওরা কোনো চেক না করে ওদের ভেতরে ঢুকতে দিল। ওরা তো বাড়ির ভেতরে ঢুকেই অবাক হয়ে গেল। এটা তোদের বাড়ি, তাও এত বড়, তার উপরে এতগুলো গাড়ি, বাইক এবং হেলিকপ্টার। কোথায় আর বড়, আসলে এগুলো ভাইয়া ব্যবহার করে। আমাকে 2টা গাড়ি দিয়েছে, আমি এই জন্যই এক একদিন এক একটা নিয়ে যাই। এখন ভেতরে আয়। ঈশা ওদের নিয়ে ভেতরে যায়। ওখানে ওদের ড্রয়িং রুমে বসতে দেয়। তখন ঈশার মা বলে ওঠে, এরা কে ঈশা? এদের তো চিনলাম না। আম্মু, ওরা আমার বান্ধবী। এরপর ঈশা বান্ধবীগুলো ঈশার আম্মুকে সালাম দেয়। ঈশার আম্মু সালাম নেয়। তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা দিচ্ছি। তোমরা আজকে দুপুরে খেয়ে তারপর এখান থেকে যাবে। না আন্টি, আমরা কিছু খাবো না। তা বললে হবে না, তোরা প্রথমবার বাড়িতে এসেছিস, তাই না খেয়ে যেতে পারবি না কেউ। কিন্তু ঈশা, কোনো কিন্তু নয়। আম্মু তুমি এখন নাস্তা দাও, পরে ওরা লাঞ্চ করতে যাবে। এখন কি ওদের আমার রুমে নিয়ে যাচ্ছি? ঠিক আছে, নিয়ে যা। ঈশা ওদের নিয়ে রুমে চলে আসে। তখনই ইরা বলে ওঠে, এখানে এসেছি তোর ভাইকে দেখতে, কিন্তু তুই তো... আচ্ছা, আমার ভাইয়াকে দেখতে তুই এত এক্সাইটেড কেন বলতো? আমি কোথায় এক্সাইটেড? তোর ভাই অসুস্থ তাই আমি দেখতে চেয়েছি। তাছাড়া তুই তো কোনোদিন বলিসনি যে তোর ভাই আছে। ইস, সত্যি তোদের বলতে ভুলে গিয়েছিলাম। আসলে ভাইয়া আমাকে না করে দিয়েছিল ওর ব্যাপারে কাউকে বলতে, কিন্তু আজকে ভাইয়ার অসুস্থতার জন্য না চাইতেও বলে দিলাম। বুঝতেই তো পারছিস, এখন পরিস্থিতি এতটাই খারাপ যে জ্বর হলেই ভয় করে। হয়েছে হয়েছে, তোকে আর সাফাই গাইতে হবে না। শোন, তোরা নাস্তা কর, আমি দেখে আসি ভাইয়া কি করছে। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি আসবি কিন্তু। ঈশা ওদের নিয়ে রুমে চলে আসে। তখনই ইরা বলে ওঠে। ঈশা ওখান থেকে গিয়ে ওর ভাইয়ার রুমে যায়। ওখানে দেখে ওর ভাইয়া বসে আছে, তবে জ্বর এখনো কমেনি। তাই ঈশা ওর ভাইয়াকে নাস্তা করাতে যাবে। তখন আকাশ বলে, না ঈশা, ভাইয়া এখন কিছু খাবে না, তুই আমাকে খাইয়ে দে। আমি না হয় খেয়ে একটু ঘুমিয়ে যাব। কিন্তু ভাইয়া আমার কিছু... তোর কি, তা তো বলবি। ঠিক আছে, তুই বস, আমি খাবার নিয়ে এসছি।
ঈশা খাবার নিয়ে এসে আকাশকে খাইয়ে দেয়। আকাশ খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করে ঈশা আকাশকে ওষুধ খাইয়ে দেয়। ওষুধ খেয়ে আকাশ ঘুমিয়ে পড়ে। এরপর ঈশা ওখান থেকে চলে আসে ওর রুমে। কি রে, এত লেট কেন করলি? আর বলিস না, ভাইয়াকে নাস্তা করাতে বসেছিলাম, কিন্তু ভাইয়া নাস্তা খাবে না, তাই আমি ভাইয়াকে একসাথে দুপুরের লাঞ্চ করিয়ে দিলাম। এখন ভাইয়া ঘুমাচ্ছে। কি? আমরা ওনাকে এসেছি দেখতে, সেখানে তুই কিনা ওনাকে ঘুম পাড়িয়ে দিলি? আচ্ছা, তোরা এত চিন্তা কেন করছিস? তোরা তো এখান থেকে যেতে বিকেল হবে, ততক্ষণ যদি ভাইয়া উঠে যায় তাহলে তো ভালোই হবে। যদি না উঠে তাহলে ভাইয়াকে দেখে চলে যাবি। তাও অবশ্যই করা যায়, কিন্তু তোর রুমের সাথে এই দরজাটা কিসের? এটা তো বারান্দায় যাওয়ার জন্য দরজা। তোর ভাইয়ের সাথে বারান্দায়ও আছে? সবাই আছে, চল তোদের বারান্দায় নিয়ে যাই। ঈশা ওর বান্ধবীদের নিয়ে বারান্দায় চলে যায়। ঈশার বারান্দায় অনেক রকমের গাছ লাগানো আছে। এই প্রতিটা গাছই অনেক সুন্দর। ওরা ওখানে চেয়ারে বসে বসে আড্ডা দিচ্ছে। দুপুর 2টা বাজে, তাই ঈশা ওদের নিয়ে নিচে নামে ড্রয়িং রুমে। ওখানে ওদেরকে এনে বসতে দেয়। তোরা বস, আমি তোদের খাবার সার্ভ করছি। বাড়িতে তো অনেক লোক আছে, তুই আমাদের সাথে বস, তোকে কষ্ট করতে হবে না। না, তোদের আমি নিজের হাতে খাবার সার্ভ করে খাওয়াবো, তাই তোরা কোনো কথা না বলে এটা শুরু কর। ওরা সবাই মিলে খেতে থাকে। খাওয়া শেষ করলে ঈশা ওদের নিয়ে রুমে চলে আসে। তোরা রেস্ট কর, আমি আসছি। তার আগে আমাদের তোর ভাইয়ের রুমে নিয়ে যা, আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ থাকি, ততক্ষণে তোর খাওয়াও হয়ে যাবে। আচ্ছা চল তাহলে আমার সাথে। ঈশা ওদের রুমের সামনে এনে দরজার পাশে হাত রাখতেই দরজা খুলে যায়। তা দেখে ওরা কিছুটা অবাক হয়, কেননা আজকাল কেউ দরজায় ওই সিকিউরিটি সিস্টেম করে রাখে। তা তো এখানে না আসে জানতেই পারতো না ওরা। চল তাহলে ভেতরে যাই, তবে ভিতরে কোনো শব্দ করা যাবে না। ঠিক আছে, কোনো শব্দ করব না। ওরা ভেতরে গিয়ে আকাশ ঘুমাচ্ছে। এরা তো আকাশকে দেখে একদম ফিদা হয়ে গিয়েছে, কেননা আকাশ দেখতে অনেক সুন্দর। যে কোনো মেয়ে আকাশের প্রেমে পড়তে বাধ্য, যেমনটা আমাদের গল্পের নায়িকাও পড়েছে। এরা তো এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। শোন, তোরা তাহলে একটু ঘুরে দেখ, তবে আমি ভাইয়ের ঘুম যেন না ভাঙে, ঠিক আছে? আমি নিচে গেলাম খেতে। ঈশা নিচে চলে যায় খেতে। তখন ওর বান্ধবীরা পুরো রুমটা দেখতে থাকে, কেননা রুমের সব কিছু একদম গোছানো, দেখতে একদম পারফেক্ট। ওরা সবাই বারান্দায় গেল। আকাশের রুমের বারান্দা ঈশার রুমের বারান্দার থেকে অনেক বড়। এখানে সুইমিং পুল আছে বারান্দার সাথে, তার সাথে আছে জিম করার যন্ত্রপাতি। এক কথায় অসাধারণ একটা পরিবেশ। কিন্তু এরা আশ্চর্য হলো, বাড়ির বাহির থেকে এই সুইমিং পুলটা দেখা যায় না তাকালেও, কেননা এইখানে এমন গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে করে বাড়ির বাহিরে থেকে ভেতরে কিছু এর কারণে দেখা যায় না। ওরা ওখানে কিছুক্ষণ সময় কাটালো। এরপর ইরা ওর বাকি বান্ধবীদের কৌশলে রুম থেকে বের করে দিয়ে নিজে থেকে যায়। ওর বাকি বান্ধবী ঈশার রুমে চলে যায়। ঈশা খাবার খেয়ে ওর রুমে জানতে পারে ইরা এখনো ওর ভাইয়ের রুমে। তাই ঈশা ওর ভাইয়ের রুমে এসে দেখে আকাশ ঘুমের ঘোরে ইরার হাত নিজের বুকের সাথে আগলে রেখেছে। ইরা, তুই কি করছিস সেখানে? দেখ না, তোর ভাইয়া আমার হাত ধরে রেখেছে। কিন্তু ভাইয়া তো ঘুমিয়ে, তাহলে কি করে হলো বলতো? আরে আগে আমাকে ছোটা, তারপর তোকে বলবো সব। এরপর ঈশা অনেক কৌশলে ইরার হাতটা আকাশের থেকে ছাড়িয়ে নেয়, সাথে রুম থেকে বের করে নিয়ে আসে ইরাকে। এখন বল ঘটনাটা কি আসলে? কোন ঘটনা বলতো? ইস রে, মনে হচ্ছে যেন কিছুই জানিস না। ভাইয়া তোর হাত ধরলো কিভাবে? ভাইয়া তো ঘুমিয়েই ছিল, তাহলে কি থেকে কি? বলছি তাহলে শোন। ওরা চলে যাওয়ার পর আমি রুমটা দেখতে থাকি, কেননা রুমটা আমার অনেক ভালো লেগেছে। তার উপর আমার রুমের ভেতর অনেক কিছু। কিন্তু আমি তোর ভাইয়ের কপালে ছুঁয়ে দেখছিলাম জ্বর কেমন। ঠিক ওই সময় তোর ভাই আমার হাত ধরে অমন করে রেখেছে। আমি অনেক চেষ্টা করেও ছাড়াতে পারিনি। এইদিকে ইরার কথা শুনে ঈশা তো হাসতেছে। তুই হাসছিস? আমার তো প্রাণই বের হয়ে যাওয়ার অবস্থা। হাসবো না তো কি করব? তুই পারলি বটে। দেখ ঈশা, একদম হাসাবি না। শোন না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার বাসায় যেতে হবে। ও আচ্ছা, চল তাহলে। ইরা এরপর ওর বাকি বান্ধবীদের নিয়ে চলে যায় ওখান থেকে। এইদিকে ইরা রাস্তায় যেতে যেতে আজকের ঘটনা মনে করতেই ওর হাসি পাচ্ছে। অন্যদিকে আকাশের জ্বর এখন মোটামুটি কমে গিয়েছে। আকাশ সুস্থ হয়ে নিচে নামে। তখন বাকি সবাই দেখে আকাশকে, বলে,
ভাইয়া তুই নিচে নেমে আসলি কেন? রুমে ভালো লাগছিল না, সেজন্য নেমে এলাম। আস্তে, নাম পড়ে যাবি তো। দাঁড়া, আমি আসতেছি। ভাইয়া আস্তে আস্তে নাম। তুই কেন নামতে গেলি? আমাকে বললেই তো আমি রুমে চলে যেতাম। তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য। এখন আমাকে একটু কাজে বাইরে যেতে হবে। ভাইয়া তোর মাথা খারাপ হয়েছে কি? এই অসুস্থ শরীর নিয়ে তুই এখন বাইরে যাবি? ও মা, মা, ও মা, তুমি কোথায়? তোমার ছেলের কাণ্ড দেখে যাও। কি হয়েছে ঈশা? এভাবে চেঁচাচ্ছিস কেন? তাছাড়া আকাশ এখানে কেন? আম্মু, আমি তো চেঁচাচ্ছি তোমাকে এইসব দেখানোর জন্য। আমার ছেলে এখন বাইরে যাচ্ছে। কি শুনছি আমি এইগুলো আকাশ? তুই এই শরীর নিয়ে বাহিরে যাবি? কি এমন কাজ পড়ে আছে তার জন্য তোকে এখন বাহিরে যেতে হবে? আম্মু, আমাকে যেতেই হবে, তাছাড়া আমি কয়েকটা ঘন্টার মধ্যেই চলে আসব। তোকে কোথাও যেতে হবে না, চুপচাপ এখন শুয়ে থাক তুই। প্লিজ আম্মু, আমি যাই। তাছাড়া আমার সাথে বডিগার্ড তো যাচ্ছেই। কিন্তু আকাশ, তোর আব্বু জানলে কিন্তু অনেক বকবে আমাকে। আমি বেশি সময় নিব না, শুধু যাব আর আসব। এইদিকে কেউ রাজি হচ্ছে না, তবুও আকাশ অনেক বুঝিয়ে বাসা থেকে বের হয়ে যায় বডিগার্ডদের নিয়ে। আকাশ বডিগার্ডদের নিয়ে যেতে থাকে ডক্টর আঙ্কেলের কাছে, কেননা ওনার সাথে আকাশের কিছু কথা ছিল। তাই আকাশের এখানে আসা আকাশকে দেখে ডক্টর বলে ওঠে, আকাশ, তুমি এখানে কেন এসেছ? তাছাড়া তাও এই অসুস্থ শরীর নিয়ে। না আঙ্কেল, আমি মোটামুটি ঠিক আছি। কি ঠিক আছো? তোমাকে বাসা থেকে কে আসতে দিয়েছে? তুমি আমাকে কল দিলেই তো আমি চলে আসতাম। আমি বাসায় মা ও ঈশাকে অনেক অনেক বুঝিয়ে তারপর এখানে এসেছি। ঠিক আছে, এখন তাহলে কেন এসেছো তা তো বলবে। আমার মনে হচ্ছে আমার করোনা টেস্ট করা দরকার। কিন্তু আকাশ, তোমার তো করোনা টেস্ট না করালেই হবে। না আঙ্কেল, আপনি টেস্টগুলো করিয়ে নিন। আমি চাই না আমার সমস্যার কারণে আমার পরিবারের কোনো কিছু হোক। তা অবশ্য ঠিক বলছো, কিন্তু তোমার শরীরের কন্ডিশন এখন কেমন? আঙ্কেল, জ্বর কমে আর বাড়ে। তাহলে চলো আমার সাথে, আমি নিজে দাঁড়িয়ে তোমার টেস্ট করিয়ে দিচ্ছি। ডক্টর আকাশকে নিয়ে টেস্ট করাতে চলে যায়। ওখানে কয়েক মিনিটের মধ্যে টেস্ট করা শেষ হয়ে যায়। আকাশ, তুমি রিপোর্ট কি এখন নেবে নাকি কালকে নেবে? ডক্টর এখন জানিয়ে দিলে ভালো হয়। তাহলে তুমি 30 মিনিট আমার কেবিনে অপেক্ষা করো, আমি রিপোর্ট নিয়ে আসতেছি। আকাশ কেবিনে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই ডক্টর রিপোর্টগুলো নিয়ে এসে হাজির। আঙ্কেল, রিপোর্ট কি বুঝতেছেন? রিপোর্টে তোমার করোনা নেগেটিভ, তবুও কিন্তু তুমি একটু সাবধানে চলাফেরা করবে। ঠিক আছে ডক্টর। তাহলে তুমি বাড়িতে যাও। আকাশ বাড়িতে চলে আসে, ওখানে নিজের রুমে এসে শুয়ে থাকে। পরের দিন সকাল থেকে আকাশ এখন মোটামুটি সুস্থ, তাই অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আম্মু, আমি অফিসে যাচ্ছি। তুই এই অবস্থায় অফিসে যাবি? হ্যাঁ। কেন মা, গেলে কি হবে? তোকে যেতে হবে না, তুই রুমে গিয়ে রেস্ট নে। ঈশা কোথায় আম্মু? ঈশা তো ভার্সিটিতে চলে গিয়েছে, তুই ঘুমিয়েছিলি সেজন্য তোর সাথে দেখা করেনি। ঠিক আছে, আমি তাহলে এখন যাচ্ছি। এইদিকে আকাশ চলে যায় অফিসে, ওখানে গিয়ে নিজের কাজকর্ম করতে থাকে। অন্যদিকে ঈশা ভার্সিটিতে গেলেই ইরা জিজ্ঞেস করে বসে, এই ঈশা, ঈশা, কি বল, এভাবে ডাকছিস কেন? তোর ভাই কেমন আছে রে? আচ্ছা, তুই আজকাল আমার থেকে আমার ভাইয়ার খোঁজ খবর একটু বেশিই নিচ্ছিস। ব্যাপারটা কি বলতো? এখানে ব্যাপারের কি থাকবে? আমি তো এমনি এমনি বলছিলাম কথাটা। বুঝি বুঝি, সবই বুঝি, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? না থাক, তোকে পরে জানাবো। এভাবে কয়েকটা দিন কেটে যায়। আকাশ অফিসে যায়, অন্যদিকে ইরা ও ঈশার দুষ্টুমি তো চলতেই থাকে। একদিন ইরা বাড়ি ফিরছিল রাতের বেলায়, তখন অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। তার উপর ইরার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ইরা গাড়িটা দেখতে থাকে কিভাবে ঠিক করা যায়। তখন কয়েকজন ছেলে এসে ইরার গাড়ির পাশে আসে, এসে ইরাকে বিরক্ত সাথে আজেবাজে কথা বলতে থাকে। তখন ওদের কিছু বলতে গেলে ওদের মধ্যে একজন ইরার হাত ধরে ফেলে। ওহ সুন্দরী, এত রাতে এখানে কি করছো? তাও বৃষ্টি ভেজা রাতে, তোমাকে সেই রকম লাগছে। ওই হাতটা ছাড় বলছি, নয়তো ভালো হবে না কিন্তু। কি কি করবি তুই? এখানে আমরা 5 জন আছি, তোকে আজকে ভোগ করব। কে কাকে ভোগ করবে? ওই কে রে তুই? বাঁচতে চাইলে এখান থেকে পালা। এইদিকে ইরা দাঁড়িয়ে আছে,
অনেক অন্ধকার ছিল, যার জন্য ইরা না ওই ছেলেগুলোর চেহারা ঠিকমতো দেখতে পেয়েছে, না গাড়ি থেকে নামা ওই ছেলেটার। আকাশ গাড়ি থেকে নামছে, অন্যদিকে বডিগার্ডগুলো আকাশের মাথায় ছাতা এনে ধরে। তা তোমরা কি যেন বলছিলে? কেন স্যার, আমরা তো কিছু বলিনি। আসলে রনি ভেবেছিল আকাশ একা, কিন্তু আকাশের সাথে যে বডিগার্ড ছিল তার রনি খেয়াল করেনি, এবং রনি তো ঠিকই মতো আকাশকে কখনো দেখেওনি এবং আকাশের পরিচয়টা পর্যন্ত জানে না। তোমরা একটা মেয়েকে পেয়ে ওর সরলতার সুযোগ নিতে চেয়েছিস, তোদের তো একটা শিক্ষা দিতে হবে। ছেলেগুলো পালাতে গেলে আকাশ ছাতার নিচ থেকে বের হয়ে ছেলেগুলোকে মারে। এতে করে আকাশ পুরোপুরি ভিজে যায়। ছেলেগুলোকে পিটিয়ে আকাশ ইরার কাছে আসে। এখন আর কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তা না হয় যাবো, কিন্তু আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। তাহলে একটা কাজ করেন, আপনি আমার বডিগার্ডদের নিয়ে চলে যান, ওরা আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই উপকারের ঋণ আমি কখনো ভুলবো না। আচ্ছা, আপনার নামটা জানতে পারি কি? সরি, কোনো উপকার করে নিজের পরিচয় দিয়ে তার কাছে হিরো হওয়ার ইচ্ছে আমার নেই। আমি গেলাম, আপনি আমার বডিগার্ডদের সাথে চলে যান। গার্ড তাকে সাবধানে ওনার বাড়িতে পৌঁছে দিবে। কথাগুলো বলে আকাশ গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে ইরা ওদের মধ্যে একটা গাড়িতে উঠে বসে। এই গাড়িটা ইরাকে ওর বাড়িতে দিয়ে আসে। গাড়ি বাড়িতে আসার পর ইরা নেমে যায়। আচ্ছা, আমাকে যিনি বাঁচিয়েছে ওনার নাম কি প্লিজ বলবেন? ইরার অনেক রিকোয়েস্টের পর বডিগার্ডগুলো নাম বলে। ইরা নামটা শুনে একটা মিষ্টি হাসি দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির ভেতরে গিয়ে নিজের জামা চেঞ্জ করে নেয়। তাছাড়া ইরার বৃষ্টিতে ভেজার অভ্যেস আছে, তাই ইরা বৃষ্টিতে ভিজলে ওর তেমন অসুস্থ হয় না, কিন্তু ভয় হচ্ছে নায়ক মানে আকাশকে নিয়ে। কেননা আকাশ বৃষ্টিতে না ভিজলেই চলে, সেজন্য আজকের বৃষ্টিতে ভিজে আকাশের কি হাল হবে তা তো একমাত্র আল্লাহই জানে। আকাশ ভেজা শরীর নিয়ে বাড়িতে ঢুকে যায়। বাড়িতে ঢোকার আগে বডিগার্ডগুলো গরম কিছু এনে আকাশের শরীর মুছে দেয়। তার উপর গরম হাওয়া দিয়ে আকাশকে কিছুটা শুকিয়ে নেয়। আকাশের এমন অবস্থা দেখে বাড়ির সবাই এসে জিজ্ঞেস করে, আকাশ, তোর এই অবস্থা হলো কি করে? কিভাবে ভিজে গিয়েছিলি তুই? তেমন কিছু না আম্মু, একটা মেয়েকে বাঁচাতে গিয়ে। তুই কয়েকদিন আগে অসুস্থ ছিলি, এখন আবার গেলি বৃষ্টিতে ভিজতে? বডিগার্ড থাকতে তুই কেন গেলি বাঁচাতে? আম্মু, এখন প্রশ্ন করো না তো, আমি রুমে যাচ্ছি, তুমি ঈশাকে দিয়ে খাবারগুলো পাঠিয়ে দাও। ঠিক আছে, তবে এরপর থেকে যেন তোকে না দেখি বৃষ্টিতে ভিজতে। এইদিকে আকাশ রুমে চলে যায়। কিছুক্ষণ পর ঈশার রুমে আসে। এসে আকাশের খাবার দিতে দিতে বলে, ভাইয়া মেয়েটা মানে অনেক সুন্দরী ছিল, যার জন্য বৃষ্টিতে ভিজে ওকে বাঁচাতে গেলি। তুই কি মার খাবি? তাছাড়া অন্ধকারের জন্য আমি ওই মেয়েটার মুখও দেখতে পারিনি, না ওই মেয়েটা আমার মুখ দেখেছে। আহারে, আমার ভাইয়াটা খুব কষ্ট পেয়েছে বুঝি, মুখটা না দেখায়। ঈশা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। মার না খেতে চাইলে এখন যা, আমি এগুলো চেঞ্জ করব, অনেক ঘুম পাচ্ছে। ওই আমি যে খাবার আনলাম তা কে খাবে শুনি? আরে এগুলো খেয়েই তো ঘুমাবো। আচ্ছা তুই তাহলে খেয়ে ঘুমিয়ে পড়, আমি গেলাম। ঈশা চলে আসে। অন্যদিকে আকাশও ফ্রেশ হয়ে খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে পরের দিন সকালে আকাশ আবারও অসুস্থ হয়ে পড়ল বৃষ্টিতে ভেজার কারণে। তাই সকালে ডক্টর এসে আবারও ওষুধ দিয়ে যায়। ভাইয়া দেখলি তো, রাতে বৃষ্টিতে ভিজে এখন আবার শরীরে জ্বর আনলি। সত্যি তোকে নিয়েও পারি, কি করে যে পারছিস তুই? ইচ্ছে করছে তোকে এই অসুস্থ শরীর নিয়ে মেয়ের তক্তা বানিয়ে দিতে। আমি কি ইচ্ছে করে বৃষ্টিতে ভিজেছি নাকি? তাছাড়া তখন মেয়েটাকে না বাঁচালে কি হতো মেয়েটা, বুঝতে পেরেছিস? তা হয় বুঝলাম, কিন্তু এখন নিজের যে হাল করেছিস তার জন্য এখন কি হবে? চিন্তা নেই, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাব। শোন না ভাইয়া, আমার কল আসছে, আমি কথা বলে আসি। ঠিক আছে, তুই বারান্দায় গিয়ে কথা বল। ঈশা বারান্দায় গিয়ে কথা বলতে থাকে। হ্যাঁ বলিরা। আচ্ছা, তোর ভাইয়া এখন কেমন আছে? জ্বর হয়নি? তুই কি করে জানলি ভাইয়া জ্বর এসেছে? না, আসলে গতকাল রাতে তোর ভাইয়া বৃষ্টিতে ভিজেছিল, তাই এখন অসুস্থ হয়ে গিয়েছিল কিনা তাই জানতে চাওয়ার জন্য কল দিলাম। তুই কি করে জানলি ভাইয়া বৃষ্টিতে ভিজেছিল? তার মানে ওই রাতের মেয়েটা তুই ছিলি? হ্যাঁ, আমিই ছিলাম। এখন বল, কেমন আছে? এই তো আবারও জ্বর এসেছে, ডক্টর আঙ্কেল এসে ওষুধ দিয়ে বলেছে ওইগুলো খাওয়াতে।
আচ্ছা, কি না হয় আমাকে জানাবি। বাহ, এত দূর! তুই তো না। এইদিকে আকাশের জ্বর না কমায় ডক্টর আঙ্কেল এসে বলে, তোমার করোনা টেস্ট করাটা খুব জরুরি। আমারও তাই মনে হচ্ছে। তাহলে আপনি স্যাম্পল নিয়ে যান। ঠিক আছে, তাহলে আমি স্যাম্পল নিয়ে যাচ্ছি। টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত কাউকে ভেতরে আসতে দিবে না। মানে হলো তোমার সবকিছু আলাদা থাকবে। তাহলে তাই হবে। এইদিকে ডক্টর চলে যাওয়ার আগে সবাইকে সবটা বুঝিয়ে দেয়। এইদিকে পরিবারের সবাই অনেক টেনশনে আছে, কেননা আকাশের এমন পরিস্থিতি দেখে। ডক্টর আঙ্কেল, ভাইয়ের দেখাশোনার জন্য কি অন্য কাউকে রাখবেন? তোমরা চাইলে আমি একজন নার্সকে রাখতে পারি, ও আকাশের দেখাশোনা করবে। তাহলে জানাবো আমি আঙ্কেল। ডক্টর চলে যায়। ডক্টর ল্যাবে গিয়ে পরীক্ষা করতে থাকে। পরীক্ষা শেষে উনি জানতে পারে যে আকাশের করোনা ধরা পড়েছে। তাই উনি আকাশের বাড়িতে কল দিয়ে সব জানিয়ে দেয়। আকাশের করোনা হওয়ার কথা শুনে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে। মা, এখন কি হবে ডক্টর আঙ্কেল যে আমাদের মানা করেছে ভাইয়ার রুমে না যাওয়ার জন্য? এখন তাহলে ভাইয়ার দেখাশোনা কে করবে? শুন, তুই তাহলে আকাশের দেখাশোনা করার জন্য তোর আঙ্কেলকে বল নার্সের ব্যবস্থা করে দিতে। তাহলে আমি ভাইয়াকে গিয়ে বলি, নয়তো ওনার কাছে যাওয়ার জন্য ভাইয়ার অন্য কিছু মনে করবে। কথাগুলো বলে ঈশা করোনার হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সবকিছু পরে আকাশের রুমে যায়। যাওয়ার আগে খাবার নিয়ে ঢুকে। কি রে ঈশা, তুই হঠাৎ এমনভাবে এই রুমে? ভাইয়া তোকে কিভাবে যে কথা বলবো তাই ভেবে পাচ্ছি না। কি হয়েছে তা তো বলবি। ভাইয়া, তোর করোনা পজিটিভ, তাই ডক্টর আঙ্কেল তোর রুমে আসতে আমাদের মানা করেছে। কিন্তু আমি বোন হয়ে কি করে ভাইকে একা ছাড়তে পারি, তুই বল। না ঈশা, তুই তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়, নয়তো তোর ক্ষতি হয়ে যেতে পারে। এখানে খাবার রাখা আছে, তুই খেয়ে নিস। আমি তোর জন্য নার্সের ব্যবস্থা করব। কিন্তু কেউ কি রাজি হবে নাচ হতে? চেষ্টা কর, করতেই পারবি। দরকার হলে তোর দেখাশোনা করার জন্য ওকে 1 লাখ টাকা দিব, তাহলে যে কোনো নার্সই রাজি হবে। ঠিক আছে বোন, তুই যা ভালো মনে করিস। ঈশা নিচে নেমে কিছুটা কান্না করতে থাকে। তখনই ইরা কল দেয়। হ্যাঁ বল ইরা। তুই কান্না কেন করছিস? সবকিছু ঠিক আছে তো? না, কিছু ঠিক নেই। ভাইয়ের করোনা পজিটিভ হয়েছে, তাই ডক্টর আঙ্কেল ভাইয়ার রুমে যেতে মানা করেছে। আমি একটু আগে গিয়ে খাবার দিয়ে এলাম। জানি না আদৌ ভাইয়া খাবার খেতে পারবে কি না। এখন ডক্টর আঙ্কেল বলেছে ভাইয়ার জন্য নার্সের ব্যবস্থা করব। আমি একটা কথা বলবো, তুই কি রাখবি? কি কথা বল। আমি যদি নার্স সেজে তোর ভাইয়ের সেবা করি তাহলে কি তোর কোনো আপত্তি থাকবে? তো তুই এমনটা কেন করবি? দেখ, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কাল সকালে আসবো তোদের বাড়িতে, বাকিটা তুই সামলে নিবি। আচ্ছা, গেটের সামনে এসে আমাকে কল দিস, আমি তোকে ওখান থেকে নিয়ে আসবো। বুঝতেই তো পারছিস, ওই দিন তো সবই দেখলি। আমি কাল সকালে আমার জামা যা যা লাগে সব নিয়ে আসবো। তুই তোর ভাইয়ের রুমে আমার থাকার ব্যবস্থা করে দিবি। কি বলছিস কি তুই? আমার ভাইয়ের সাথে তুই একা একা রুমে থাকবি রাতে? তাতে কি, তোকে এত সব জানতে হবে না। তুই সব রেডি কর। আমি তোর ভাইয়ার সুস্থ হওয়া পর্যন্ত তো রুম থেকে বের হতে পারবো না, তাই যা কিছু লাগে তুই সব এনে দিবি। কি আছে, তুই আয়, বাকিটা আমি ব্যবস্থা করে নিব। এইদিকে ঈশা কল কেটে দিয়ে ওর পরিবারকে বাকিটা বলে। সাথে ডক্টর আঙ্কেলকেও বলে দেয় যে নার্স পেয়ে গিয়েছে। এইদিকে ঈশা বুঝতে পারে ইরা নার্স না হলেও ওর ভাইয়ার খেয়াল ঠিকই রাখতে পারবে, তাই ঈশা রাজি হয়ে যায়। এইদিকে ইরা ওর বাবা মাকে বোঝায় ওর কথা, কিন্তু ওনারা রাজি হয়ে যায়। সকালে ইরা ওর আকাশদের বাড়িতে আসে। আসার সময় কোনো গাড়ি আনেনি। গেটের সামনে এসে কল দিলে ঈশা গেটের সামনে এসে ইরাকে নিয়ে চলে আসে বাড়ির ভেতরে। ঈশার মুখটা বাঁধা ছিল, এতে করে বাড়ির অন্যরা চিনতে পারেনি। বাড়ির ভেতরে আসলে ঈশার মা বলে ওঠে, ঈশা, এই মেয়েটিকে, ওকে তো নার্সের মতো লাগছে না। আম্মু, তুমিও না কিছু বলো। ও তো নিজের বাড়ি থেকে এসেছে, আর ওখান থেকে কি নার্সের পোশাকে আসবে নাকি? তাছাড়াও ভাইয়ার সাথে রুমেই থাকবে, ভাইয়ার দেখাশোনা করবে। আমি শুধু খাবার দিয়ে আসবো, বাকিটা ওই করবে। নার্স কি পরিচিত? দেখিস তোর ভাইয়ার কোনো ক্ষতি না করে দেয়। তুমি একদম চিন্তা করো না আম্মু, ওই নার্স ভাইয়ার কোনো ক্ষতিই করবে না। তাই আমি ওকে প্রথমে আমার রুমে নিয়ে যাচ্ছি, ওখান থেকে ও তৈরি হয়ে একেবারে ভাইয়ার রুমে যাবে। ঠিক আছে, তাহলে নিয়ে যা। ঈশা তখন ইরাকে নিয়ে ওর রুমে চলে আসে। ইরার রুমে এসে ব্যাগ পাশে রেখে বিছানায় শুয়ে পড়ে। এখন বল, তুই আসলে কি চাস?
তোদের বাড়িতে বউ হতে, তোর আব্বু আম্মুর আদরের বৌমা হতে, সাথে তোর মিষ্টি একটা ভাবি হতে, আর তোর ভাইয়ের। থাক থাক থাম এবার, আর বলতে হবে না। কিন্তু আমার ভাইয়া কি তোকে পছন্দ করবে? করবে না কেন শুনি? আমি কি দেখতে খারাপ নাকি কালো যে আমাকে পছন্দ করবে না? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তুই কি শুধু এটার জন্য এসেছিস? আমি চাই না তোর ভাইয়াকে কোনো মেয়ে স্পর্শ করুক, আর তোর ভাইয়াও, সেই জন্য আমার এখানে আসা। কিন্তু তুই তো জানিস সেই কাজে কতটা বিপদ হতে পারে, তাই বলছিলাম কি এখনো সময় আছে, তুই ফিরে যা। ফিরে যাওয়ার জন্য আসিনি আমি। যদি তোর ভাইয়াই না বেঁচে থাকে তাহলে আমি বেঁচে থেকে কি করব বল? বাঁচলে দুজন একসাথে বাঁচবো, আর নয়তো একসাথেই মরবো। ইরার মুখে এমন কথা শুনে ঈশা জড়িয়ে ধরে। সত্যি তোর মতো বান্ধবী হয় না রে। যদি আমার ভাইয়া তোকে পছন্দ করে তাহলে আমাদের কারোর কোনো আপত্তি নেই। তুই চিন্তা করিস না, আমি যে করেই হোক ওকে সুস্থ করে তুলবো। তুই এই নিয়ে চিন্তা করিস না। আমি তাহলে রেডি হয়ে নিই। ইরা রেডি হয়ে নেয়। ইরা এমনভাবে পোশাক পরে নিল, এই পোশাকে তো ইরাকে কেউ চিনতেই পারবে না। ইরা ওর ব্যাগ নিয়ে চলে আসে আকাশের রুমে। আকাশের রুমে এসে দেখে আকাশ এই কয়েকটা দিনে অনেক শুকিয়ে গিয়েছে। ইরাকে দেখে আকাশ জিজ্ঞেস করে, আপনি কে? এই রুমে ঢুকলেন? আমি আপনার সেবা করতে এসেছি, মানে আপনার নার্স। ও তাই বলেন, কিন্তু ব্যাগ কেন হাতে? আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো আপনার সাথে। ঠিকই বলেছি আমি, তাই আপনি চুপচাপ শুয়ে থাকেন। মনে হচ্ছে এই কয়েকদিনে কেউ আপনাকে গোসল করিয়ে দেয়নি, তাই এখন আপনাকে খাবার খাইয়ে সাথে ওষুধ খাইয়ে তারপর শরীর মুছে দিব। কি বলছেন কি? এই সব কিছু ঠিক আছে, কিন্তু এই শরীরে কেন হাত লাগাবেন মেয়ে মানুষ হয়ে? আপনি এত ভয় কেন পাচ্ছেন? আমি আছি তো নাকি? আপনি আছেন বলেই তো ভয়টা পাচ্ছি। কোনো কথা না বলে একটু পর খাবার আসবে, চুপচাপ খাইয়ে দিব, তখন খেয়ে নেবেন। একটা কথা যদি বলেছেন তাহলে কিন্তু। কিন্তু কি? কিছু না। খাবার চলে এসেছে, তাই ইরা ঈশার থেকে খাবার নিয়ে টেবিলে রাখলো। এরপর আকাশের মুখ ধুয়ে দিল। মুখ ধোয়ার শেষে ইরা, আপনার হাতে খেতে হবে না কষ্ট করে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আমার হাত আছে, আপনাকে কষ্ট করতে হবে না। চুপচাপ শুয়ে থাকুন, নিন হা করুন। আকাশ মুখ খুললে ইরা খাবার নিয়ে আকাশকে খাইয়ে দিচ্ছে। আকাশও খাচ্ছে। খাওয়া শেষ হলে আকাশ বলে ওঠে, আচ্ছা, আপনি মনে হয় খান নাই কিছু, তাহলে নিজেও খেয়ে নিন। আমার চিন্তা আপনাকে করতে হবে না, আপনি সুস্থ হন তাড়াতাড়ি, এতেই আমার সুখ। আপনি না খেলে তো আমার সেবা করতে করতে নিজে অসুস্থ হয়ে পড়বেন। আমি সকালে খেয়ে এসেছি, দুপুরের খাবার নিয়ে আসলে তখন খাবো। এখন আপনি কিছুক্ষণ ঘুমান, আমি একটু পরেই আপনার শরীর মুছে দিব। এমনটা করবেন না, আপনি একটা মেয়ে। যদি এমন কিছু করেন তাহলে তো আপনার বদনাম হয়ে যাবে। আপনার কাছে কি আমি একবারও জানতে চেয়েছি কি করব না করব আমি? কি রে বাবা, বুঝতে পারছি না এটা নাচ নাকি অন্য কিছু। কিছুতেই কথা শুনছে না। কি ভাবছেন না তো? না কিছু না, আমি তাহলে ঘুমাই এবার। তাহলে তাই করুন। আকাশ শুয়ে পড়লে ইরা বারান্দায় চেয়ারে বসে ভাবতে থাকে কাজগুলো ঠিক করছে কিনা ইরা। অন্যদিকে ঈশা অনেক টেনশনে আছে। ভাইয়ার যে রাগ, ইরা যদি উল্টোপাল্টা কিছু করে বসে তাহলে তো ভাইয়াও কেউ উপরে উঠিয়ে আচার দিবে। ইরাটাই কেন যে আসতে গেল, আল্লাহ জানে সব কিছু ঠিক আছে কিনা। এইদিকে আকাশ দুপুরের ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে দেখে ইরা নেই। তখন পানি খাওয়ার জন্য যে গ্লাস হাতে নিতে যাবে তখনই গ্লাস পড়ে ভেঙে যায়। ভাঙার শব্দ শুনে ইরা রুমে এসে দেখে গ্লাস ভেঙে গেছে। আপনি আমাকে কেন ডাকেননি? নিজে নিজে কষ্ট করেন কেন? আমাকে ডাকলে কি ক্ষতি হয়ে যেত? আমি তো আপনার নাম জানি না, তাই ডাকতে পারিনি। আগে পানি খান, তারপর নামটা বলছি। ইরা গ্লাসে পানি ঢেলে আকাশকে খাইয়ে দেয়। এখন কেমন লাগছে আপনার? জি ভালো। আপনি যদি আমাকে একটু ছেড়ে বসেন তাহলে ভালো হয়। এইভাবে ধরে বসে ক্ষতিটা কি? আসলে এভাবে তো জড়িয়ে ধরে স্ত্রী স্বামীকে খাওয়ায়, তাই বললাম আমি কথাটা। এত কিছু কই থেকে জানেন আপনি? এই যে বলেন না, আমি এত বড় হয়েছি অথচ এই সামান্য ব্যাপারটা জানবো না, তা কি করে হয়? তাই তো, আপনি তো অনেক বড় হয়ে গিয়েছেন, সেই জন্য অনেক কিছু জানেন। এভাবে ওরা কথা বলতে বলতে ইরা আকাশের শরীর মুছে দেয়, কিন্তু আকাশ বুঝতেও পারেনি। আকাশের শরীর দেখে ইরার বারবার ইচ্ছে হয়েছিল একটু জড়িয়ে ধরতে, কিন্তু ইরা তাও পারছে না। ইরা যখনই আকাশের বুকটা দেখলো তখন ওর মনে হলো আকাশের এই বুকটা ইরাকে অনেক কাছে টানছে। তবুও ইরা নিজেকে কন্ট্রোল করে। নিন, হয়ে গেছে। কি হয়েছে? আপনার শরীর মোছা শেষ। কিছুক্ষণ পর আপনাকে দুপুরের খাবার খাইয়ে দিব,
তারপর ওষুধ, এরপর আপনি ঘুমাবেন। কিন্তু ডক্টর তো বলেছিল আমাকে একটু হাঁটা চলাফেরা করতে। করবেন, কিন্তু আর একটু সুস্থ হন তারপর। কিছুক্ষণ পর ঈশা খাবার নিয়ে দিয়ে যায়। ইরা খাবার নিয়ে আকাশকে খাইয়ে দেয়। আকাশও খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করে আকাশকে ওষুধ খাইয়ে দেয়। ওষুধ খেয়ে আকাশ শুয়ে পড়ে। এরপর ইরা নিজেও খেয়ে নেয় খাবার। খাবার খাওয়া শেষ করে ইরা বারান্দায় যায়। তখন ঈশা কল দেয়। ইরে, কি বুঝতেছিস? তা সকাল থেকে কি কি করলি? সকালে খাইয়ে দিলাম, একটু আগে শরীর মুছে দিলাম, তারপর খাইয়ে দিলাম, সাথে ওষুধও। এখন একটু ঘুমাচ্ছে। কি, তোর কি একটু লজ্জা শরম নেই ভাইয়ের শরীর দেখতে? করেছে তো, পরে ভাবলাম বিয়ের পর তো এমনি দেখবো, তাই এখন একটু দেখলে ক্ষতি কি? তোর না একটুও লজ্জা হয়নি? এই শোন, আমার যথেষ্ট লজ্জা আছে, কিন্তু তোর ভাইয়াকে দেখলে আমি যে সবই ভুলে যাই। হয়েছে হয়েছে, তোকে বলেও আর লাভ নেই। তাহলে তাই কর, আমিও একটু ঘুমাবো। ঠিক আছে। সন্ধেবেলায় আকাশের ঘুম ভেঙে যায়। কেননা আকাশ ওয়াশরুমে যাবে, তাই বিছানা থেকে উঠতে গিয়েও উঠতে পারছে না, কারণ শরীর অনেকটা দুর্বল হয়ে আছে সেজন্য। আকাশ বিছানা থেকে পড়ে যায়। এতে করে ইরার ঘুম ভেঙে যায়। ইরা ঘুম থেকে উঠে দেখে আকাশ পড়ে আছে খাটের পাশে। তাই ইরা দৌড়ে গিয়ে আকাশকে ধরে উঠায়, সাথে বলতে থাকে। আপনি কেন নামতে গেলেন একা একা? আমাকে একটু ডাকলেই তো পারতেন। আসলে আমি বুঝতে পারিনি। হয়েছে হয়েছে, এখন শুধু এটা বলেন বিছানা থেকে কেন নেমেছেন? আসলে আমি একটু ওয়াশরুমে যাব তাই। আমাকে ধরুন, আমি নিয়ে যাচ্ছি। ইরা আকাশের হাত নিজের কাঁধের উপর রাখে, যাতে করে আকাশ ভর দিয়ে হাঁটতে পারে। ইরা আকাশকে নিয়ে যাচ্ছে ওয়াশরুমের দিকে। আকাশ আস্তে আস্তে হেঁটে হেঁটে যায় ইরার সাথে সাথে। নিন, এসে গিয়েছি। এবার বাকি পথটা কি আপনি যেতে পারবেন নাকি আমি নিয়ে যাব? আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি? আমি যাচ্ছি ভিতরে, আপনি না হয় একটু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন, আমি না আসা পর্যন্ত। ঠিক আছে, বাইরে যাবেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আকাশ ওয়াশরুমের ভেতর চলে যায়। অন্যদিকে ইরা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশকে পাহারা দিয়েছে। 5 মিনিট পর আকাশ দরজা খুলে বের হয়। তখন ইরা আকাশকে ধরে আগের মতো করে হেঁটে হেঁটে নিয়ে আসে বিছানায় শুয়ে দেয়। এরপর থেকে গেলে আমাকে ডাকবেন। তাছাড়া অনেকক্ষণ ধরে ঘুমিয়েছেন, এখন আর ঘুমাতে পারবেন না। এখন তাহলে করবোটা কি? কি করবেন মানে? এখন আমি আর আপনি বসে বসে টিভি দেখব। আমি অসুস্থ শরীর নিয়ে টিভি দেখব? দেখবেন তো, সারাক্ষণ শুয়ে থাকলে তো মনমরা হয়ে থাকবে, তাই একটু বিনোদন দেখলে মনটাও আপনার ভালো থাকবে। আচ্ছা, তাহলে তাই করুন। ইরা টিভি অন করে আকাশের পাশে খাটের মধ্যে হেলান দিয়ে বসে। এ কি, আপনি আমার পাশে কেন? একদম চুপ থাকবেন, তাছাড়া রাতে আমি এখানেই ঘুমাবো। মানে কি? রুমে আরও অনেক জায়গা আছে, ওখানে গিয়েও তো ঘুমাতে পারেন। দেখুন, আমি নিচে ঘুমাতে পারবো না, তাই এই খাটেই ঘুমাবো। আপনি চুপচাপ টিভি দেখতে থাকেন। আচ্ছা, কার্টুন দেখবেন নাকি মুভি? কার্টুন দেখি। আমিও ভেবেছিলাম কার্টুন দেখব, পরে ভাবলাম কার্টুন আপনার পছন্দ নাও হতে পারে, তাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, তাহলে টিভি অন করে কার্টুন দেখছি। ওরা দুজনেই খাটে বসে আছে, সাথে টিভি দেখছে। তখনই ঈশা দিল ফোন। কিরে, কি করছিস তুই? এই তো কার্টুন দেখছি খাটে শুয়ে। কি, তুই ভাইয়ার সাথে এক খাটে? তাতে কি, বিয়ের পর যখন থাকতে হবে তখন না হয় আগে একটু প্র্যাকটিস করে নিই। তুই পারিসও বটে। রাতে আমার কাছে চলে আসবি। তা হবে না, তোর ভাই সুস্থ না হওয়া পর্যন্ত আমি এই রুম থেকে বের হব না। কি, তাহলে রাতে ঘুমাবি কোথায়? কোথায় আবার, তোর ভাইয়ের পাশে। কি? এখন ফোন রাখ, কার্টুন দেখতেছি। কথা বলে ইরা কল কেটে দেয়, সাথে আকাশের কান থেকে ইয়ারফোন বের করে নেয়। আসলে ইরা আগে থেকেই ইয়ারফোন দিয়ে রেখেছিল, যাতে করে আকাশ কোনো কথাই না শুনতে পায়। ইয়ারফোন খুলতেই আকাশ বলে। কেন খুলে নিলেন? কার্টুন দেখতেছি দুইজনে, অথচ আপনি একা শব্দ শুনবেন, সেই জন্য খুলে নিয়েছি। এখন দুইজনে মিলে দেখবো আর শুনবো। রাতে ইরা আকাশকে খাইয়ে দেয়, সাথে ওষুধও। এইদিকে আকাশ ঘুমাচ্ছে। রাত ঠিক 1টা বাজে। ইরা টিভি দেখা বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখে আকাশ ইরার পিঠে হাত দিয়ে জাগানোর চেষ্টা করতেছে, কিন্তু ইরা তো উঠছেই না। এই যে শুনছেন, শুনছেন কি? আম্মা জ্বালাতন করো না তো, একটু ঘুমাতে দাও। কি বলে কি মেয়েটা? এখানে ওর আম্মু কই থেকে আসবে? এই যে উঠুন, উঠুন বলছি।
আকাশের হাতের ছোঁয়ায় ইরা আকাশের বুক থেকে উঠে বলে, এভাবে চেঁচামেচি করছেন কেন? আমি কখন চেঁচামেচি করলাম? আপনি তো উল্টো আমাকে। তাতে হয়েছেটা কি? জড়িয়েই তো ধরেছি, অন্য কিছু তো করিনি। আপনার কয়টা বেজে ওঠার কথা ছিল, কিন্তু আপনি সেখানে সকাল 9টা বাজে এখনও উঠলেন না। আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, তাছাড়া আমার ঘুমটাই নষ্ট করে দিলেন। ঘুম যখন ভেঙে গেছে তখন আমি ফ্রেশ হয়ে আসি। আমি আসার পর আপনাকে নিয়ে যাব। তাড়াতাড়ি আসবেন। ইরা ফ্রেশ হতে চলে যায়। ওখান থেকে বের হয়ে আকাশকে নিয়ে যায় ওয়াশরুমের সামনে। আকাশ ভেতরে ফ্রেশ হচ্ছে, তখন ঈশা এসে খাবার দিয়ে যায়। তুই এত লেট করে উঠলে তো ভাইয়া না খেতে পেয়ে। আর বলিস না, কত সুন্দর একটা স্বপ্ন দেখেছি, তোর ভাইয়াটা ঘুম ভাঙিয়ে সব নষ্ট করে দিল। তা ভাইয়া এখন কোথায়? ভিতরে আছে। আজকে কিন্তু ডক্টর আঙ্কেল এসে ভাইয়াকে দেখে যাবে, তুই কিন্তু সাবধানে থাকবি। থাকবো, এখন তুই যা। ঈশা চলে যায়। আকাশ ওয়াশরুমের বাইরে আসলে ইরা আকাশকে ধরে বিছানায় বসিয়ে দেয়। এরপর আকাশকে খাইয়ে দেয়। খাওয়া শেষ করে ওষুধও খাইয়ে দেয়। এইদিকে আকাশ রেস্ট করছে। তার কিছুক্ষণ পরেই আসে ডক্টর। ডক্টর এসে আকাশকে দেখে ওর শরীরের কন্ডিশন কেমন উনি চেক আপ করে বলে, আকাশ এখান আগের থেকেও কিছুটা সুস্থ, তাই তুমি ওর ভালো করে খেয়াল রাখলে 2-3 দিনের মধ্যে ঠিকই সুস্থ হয়ে যাবে। জি ডক্টর, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তুমি কিন্তু নিজেরও খেয়াল রাখবে, কোনো মতেই এইগুলো খোলা যাবে না। জি ডক্টর। তাহলে আমি আসি, কোনো সমস্যা হলে জানাবে। ওকে ডক্টর। ডক্টর চলে যায়। এইদিকে ইরা আকাশের সেবা যত্ন করতে থাকে। এতে করে আকাশ আগের থেকে অনেকটা সুস্থ হতে থাকে। আগের থেকে ধীরে আকাশও ইরার প্রতি দুর্বল হয়ে পড়ে, কেননা ইরা যেভাবে আকাশের কেয়ার নিতে থাকে মনে হচ্ছে আকাশের বিয়ে করা বউ। ধীরে ধীরে আকাশ সুস্থ হয়ে যায়। আকাশ সুস্থ হলে ইরা ঈশার সাথে কথা বলে ওর বাড়িতে চলে যায়। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে আজকে ইরাকে দেখতে পায়নি, তাই আকাশ নিচে নেমে ঈশাকে প্রশ্ন করে, ঈশা, ঈশা কোথায় তুই? কি হয়েছে ভাইয়া, এভাবে ডাকছিস কেন? না, বলছিলাম কি, আমার দেখাশোনা করার জন্য একজন নার্স ছিল, সে কোথায়? সে তো চলে গেছে সকালবেলা। চলে গেছে মানে? আমাকে না বলেই? হ্যাঁ, কেন কিছু লাগবে নাকি? ঈশার মুখে ইরা চলে যাওয়ার পর কথা শুনে নিমিষে আকাশের মুখটা কালো হয়ে গেল। কি হয়েছে ভাইয়া, মুখটা এমন শুকনো কেন? তেমন কিছু না, আমি রুমে যাচ্ছি। এইদিকে আকাশ চলে যাওয়ার পর ঈশা ওর আম্মু হাসতে থাকে। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশের মন খারাপ দেখে ঈশা ওর আম্মু কেন হাসতে থাকে। তাহলে চলুন এভাবে ইরা চলে যাওয়ার কাহিনী আপনাদেরকে জানায়। ফ্ল্যাশব্যাক। এইদিকে আকাশ দিন দিন ইরার প্রতি দুর্বল হয়ে পড়তেছে, কেননা আকাশ অনেকটা ইরাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আকাশ পর্যন্ত ইরার মুখটা দেখতে পারেনি, কারণ ইরার মুখ সব সময় ঢাকা থাকতো। এইদিকে আকাশ এখন সুস্থ, তাই ইরা আজকে সবকিছু চেঞ্জ করে নিচে নামে। ইরাকে দেখে আকাশের আম্মু অনেক অবাক হয়ে যায়। এ কি ইরা, তুমি এখানে? তাও আকাশের রুম থেকে বের হচ্ছ? আসলে আন্টি আমি। ইরাকে আর বলতে না দিয়ে ঈশা তখন চলে আসে ওখানে। আম্মু, আমি বলছি ও এখানে কেন? তাহলে তুই বল। তাহলে শোনো আম্মু, ভাইয়ার যখন অসুস্থ হয় তখন ইরা আমাকে কল করে ভাইয়ার খোঁজ খবর নিতে থাকে। কেননা ইরা আগে থেকেই ভাইয়াকে পছন্দ করে, তাই ভাইয়ার অসুস্থতার কথা শুনে ইরা ভাইয়ার সাথে নার্স হয়ে থাকতে রাজি হয়ে যায়। যদিও আমি অনেকবার মানা করেছি, কিন্তু ইরা শুনবে না। তারপর তো তুমি জানোই আম্মু, ইরা কত সেবা যত্ন করে ভাইয়ার। কিন্তু ও আজকে চলে যাবে, কারণ ভাইয়া এখন সুস্থ। তা না হয় বুঝলাম, কিন্তু ইরা, আমি বলছিলাম কি, তুমি আকাশের সাথে দেখা করে যেও। না আন্টি, আমি চাই না আপনার ছেলে আমার মুখটা দেখুক, কেননা আমি চাই ও আমার উপর দুর্বল হোক, আমার চেহারা দেখে নয়। কিন্তু আকাশ যদি পরে জানতে চায় তখন কি বলবো? বলবেন আকাশ যদি আমাকে ভালোবাসে তাহলে যেন আমাকে খুঁজে বের করে নেয়। আমি চাই ও আমাকে ভালোবেসে আমাকে খুঁজে নিক। আমিও তাই চাই, আমার ছেলেটা যেন তোমাকে পায়। কারণ যে বিয়ের আগে আমার ছেলের এত যত্ন নিতে পারে, তাহলে বিয়ের পর আমার ছেলের কোনো কষ্টই হতে দিবে না। তাহলে আন্টি আমি এখন আসি, যদি ভাগ্যে থাকে তাহলে এই বাড়িতে আবারও আসবো। বেঁচে থাকো মা, আমিও চাই তুমি এই বাড়ির বউ হয়ে এসো। তাহলে আমি এখন আসি। আকাশ যদি ভালোবেসে খুঁজে তাহলেই আমি ওর কাছে আসব। আমি চাই না ওর সেবা যত্নের বিনিময়ে
ওকে আমার করে নিতে। ও যখন চাইবে তখন আমি ওর হব। ফ্ল্যাশব্যাক শেষ। চলুন এবার গল্পে ফেরা যাক। আকাশ মন খারাপ করে রুমে চলে যায়। ওখানে গিয়ে ইরার কথা ভাবতে থাকে, কিভাবে ইরা আকাশের সেবা যত্ন করেছে ওইগুলো মনে করতেই থাকে। সত্যি বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে ইরা, কিন্তু তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? একবারও আমার সাথে দেখা করে যেতে পারতে না? তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? আকাশ কথাগুলো বলছিল তখন ঈশা রুমে আসে। ভাইয়া কি হয়েছে তোর? তুই এমন করে বসে আছিস কেন? তাছাড়া তোর চোখে পানি কেন? কই, আমার কিছুই হয়নি। তাছাড়া আমি ঠিক আছি। আচ্ছা, ওই নাচের কোনো নম্বর আছে কি তোর কাছে? না ভাইয়া, কোনো নাম্বার দিয়ে যায়নি। তাহলে ওই নাচকে কে এনেছিল বাড়িতে? আচ্ছা ভাইয়া, তুই ভালো করে ঘরটা দেখ, মেয়েটা কিছু রেখে গিয়েছে কিনা। মনে হয় তো তোর জন্য কিছু রেখেও যেতে পারে। তুই এখন যা, আমাকে কিছুক্ষণ একা থাকতে দে। ঈশার রুমে আসে রুম থেকে, কেননা ঈশা ভালো হতেই জানে ওর ভাই এখন এই রুমটা ভালো করে খুঁজে দেখবে। তাই ঈশা চলে এসেছে নিচে, এসে ওর মাকে সবটা বলে। ওর মা শুনে ওরা দুজনেই হাসতেছে। এইদিকে আকাশ পুরো রুম ভালো করে খুঁজে দেখে, সব কিছু খুঁজে দেখে কিন্তু কোথাও কিছু ফেলে না। তখন আকাশের মনে পড়ে ইরা অনেকবার আকাশের মোবাইল হাতে নিয়েছে, তাই আকাশ ওর মোবাইল দেখতে থাকে। ওখানে কিছু ছবি দেখতে পায় ইরার, কিন্তু একটা ছবিতেও ইরার মুখ দেখা যাচ্ছে না। এখানে ইরার মোট 15টা ছবি আছে, সবগুলো ছবি এক রকমের তুলেছে। তাই আকাশ মন খারাপ করে মোবাইল রেখে দেয়। তখনই আকাশের মনে পড়ে ছবিতে থাকা আঙ্গুলগুলোর, কেননা প্রতিটা ছবিতে ইরা ওর আঙ্গুল উঠিয়ে রেখেছে। তার মানে কি ইরা এই ছবিগুলোর মাধ্যমে কিছু বোঝাতে চেয়েছে আমাকে? কিন্তু কি বোঝাতে চেয়েছে? ধুর, কিছুই মাথায় ঢুকছে না। এইদিকে সকালে আকাশের আব্বু বের হবে, তাই উনি বের হয়ে যাওয়ার আগে আকাশের সাথে দেখা করে নিচে নামে। তখন আকাশও রুম থেকে বের হয়। আকাশ, তাহলে তুমি অফিসে আসছো তো? হ্যাঁ আসবো আব্বু, কিন্তু কয়টায় আসবো? শাহজাহান চৌধুরী ওনার 4টা আঙ্গুল দেওয়ায় আকাশ তখন বুঝতে পারে 4টায় যেতে হবে। তখনই আকাশ বুঝতে পারে তার মানে ওই ছবিতে থাকা। তার মানে ছবিতে থাকা এক একটা ছবি আঙ্গুলগুলো এক একটা নম্বর। তাই আকাশ তাড়াতাড়ি করে ছবিগুলো দেখতে থাকে। প্রথম ছবিতে 6টা আঙ্গুল ছিল, তাই আকাশ 6 লিখে রাখে। এভাবে প্রতিটা ছবিতে থাকা আঙ্গুল হিসেব করে আকাশ নাম্বার জোগাড় করে ফেলে। নাম্বার এ আকাশ অনেক খুশি হয়ে যায়, তাই সে নাম্বারে আকাশ কল দেয়। কল দেওয়ার কিছুক্ষণ পরেই এরা কল রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আকাশ কণ্ঠটা শোনার পর বুঝতে পারে এটা ইরার কণ্ঠ, তাই আকাশ উত্তরে বলে, আমি বলছি। ইরা ও কণ্ঠটা শোনার পর বুঝতে পারে এটা আকাশই, কেননা এতদিন যার সাথে একটা রুমে ছিল তার কণ্ঠ চিনতে পারবে না, তা কি করে হয়? কেমন আছেন এখন? এ তো ভালো। তা আপনি আমাকে না বলে চলে গেলেন যে? আমার কাজ ছিল আপনার সেবা করে আপনাকে সুস্থ করে তোলা, আমি ঠিক তাই করেছি। তাই বলে আমাকে একবারও প্রয়োজন মনে করলেন না? আচ্ছা, আপনি কি জন্য কল করেছেন তা কি বলবেন? তেমন কিছু না, আপনি আপনার সাথে দেখা করতে চাই। দেখা করতেই পারেন, কিন্তু কিন্তু কি বলুন? আমার মুখটা দেখাতে পারবো না আমি। ঠিক আছে, মুখ দেখাতে হবে না। তাছাড়া এখন যে পরিস্থিতি, মুখ খোলা রেখে বাইরে যাওয়াই তো হচ্ছে না। আমি কোন হসপিটালে আসলে আপনার সন্ধান পাবো? আকাশের কথা শুনে ইরা ও নিজেই ফেঁসে গেল, কেননা ইরাকে তো এখন যে কোনো হসপিটালে ওর সাথে দেখা করতে হবে। কিন্তু এখন ইরার কি করবে তা আপনারা ইরার মুখ থেকে না হয় শুনে নিন। কি হলো বলছেন না যে? একে হসপিটালে চলে এসেন, ওখানে আসার পর আমাকে কল দিবেন, তাহলে আপনি কোথায় আছেন এতে করে খুঁজে নিতে সুবিধা হবে। ওই হসপিটালটা তো অনেক বড়। এই জন্যই আপনাকে বলেছি ওইখানে এসে কল দেওয়ার জন্য। আমি তাহলে এখন আসতেছি। এই না না, এখন না, 2 দিন পর। এখানে পরিস্থিতি অনেক জটিল, তাই 2 দিন পর দেখা করেন। তাহলে আমি 2 দিন পর না হয় দেখা করব। তাহলে আমি রাখছি। এইদিকে আকাশ কল কেটে দেয়। অন্যদিকে ইরা ভাবতে থাকে কিভাবে কি করবে। তাই ইরা প্ল্যান করে একে হসপিটালে, কেননা ইরার একজন মামা ওই হসপিটালে ডক্টরি করে। তাই ইরা ওনার সাথে কথা বলে সব কিছু ঠিক করে ফেলে। এতে করে আকাশ ইরাকে আর সন্দেহ করতে পারবে না। এইদিকে ইরা সব কিছু রেডি করে হসপিটালে চলে যায়, কেননা আকাশ এখানে আসলে ইরা যাতে করে আকাশকে সহজে খুঁজে বের করতে
তাই ইরা এই হসপিটালটা ভালো করে ঘুরে দেখতে থাকে, যাতে করে আকাশ কোনো কিছু জিজ্ঞেস করলে তাড়াতাড়ি উত্তর দিতে পারে। তার সাথে এখানে ক্যান্টিন হতে শুরু করে সব কিছু ইরা ঘুরে ঘুরে দেখতে থাকে। এতে করে ইরার জন্য অনেকটা ভালো হয়েছে, তা আপনারা গল্প পড়ার মাধ্যমেই বুঝতে পারবেন। এইদিকে আকাশ নিচে নামে। ভাইয়া হঠাৎ এত খুশি খুশি লাগছে, কোথায় যাওয়ার প্ল্যান আছে নাকি? ওই এত খুশি, তাছাড়া এত বড় একটা অসুখের হাত থেকে বেঁচে ফিরলাম তো, তাই খুশি খুশি লাগছে। তা তো বুঝলামই, আর কোথায় যাচ্ছিস এখন তুই? আমি এই তো একটু অফিসে যাব। কেন, কোথাও বের হবি নাকি? কেন গেলে তুই সাথে করে নিবি নাকি? তুই যেতে চাইলে আমি তোকে নিব না, তা কখনো হয়েছে? তাহলে ভাইয়া কাল আমাকে নিয়ে ঘুরতে যাবি? কালকে? বোন, আমরা কাল না গিয়ে যেন অন্য কোনো দিন আমি তোকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু বোন কালকে আমি পারবো না। কাল কেন পারবি না? প্লিজ বোন, আমার কালকে তোকে নিয়ে যেতে পারবো না। তুই বরং আজকে অথবা কালকের পরের দিন যেতে পারিস। একটা শর্তে রাজি হতে পারি। কি 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 সত্য? সে কিছু না, আমাকে নিয়ে তাহলে শপিং করতে বের হতে হবে। ও শপিং, হ্যাঁ করে দেবো তো। তুই রেডি হয়ে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। ভাইয়া আমি তো রেডি। রেডি মানে? তার মানে তুই সব জেনে আগে থেকে রেডি হয়ে এসেছিস? আরে না, ভাবছিলাম ভার্সিটিতে যাব, সেজন্য রেডি হচ্ছিলাম, তাছাড়া আমি কি জানবো। কিছু না বোন, আমার চল এবার মা আমি ঈশাকে নিয়ে বের হলাম। এইদিকে আকাশ ঈশাকে নিয়ে এসে গাড়িতে বসে। যাক বাঁচা গেল, ঈশা কিছুই জানতে পারেনি, আবার বুঝতেও পারেনি। তুমি কি ভাবছো ভাইয়া? আমি কিছুই জানি না তাই না? আমি সব জানি। তুমি যে কাল ইরার সাথে দেখা করতে যাবে, তাই ইরা আমাকে কল দিয়েই জানিয়েছিল। এইদিকে ওরা গাড়ি চালিয়ে একটা শপিং মলের সামনে চলে আসে। ওরা দুজনেই ভেতরে ঢুকে যায়। ওখানে ঈশা ইরাকে দেখতে পায়, সেজন্য ঈশা কিছুটা ঘাবড়ে যায়। তখনই ইরা ঈশাকে দেখে ডাক দেয়। এই ঈশা, ঈশা, আরে এইদিকে তাকা। ঈশার দিকে তাকায়, তখন ইরা হাতের ইশারায় ঈশাকে এই দিকে আসতে বলে। ভাইয়া আমার ফ্রেন্ডের সাথে আলাপ করিয়ে দেই তোর। আমার সাথে কেন আলাপ রাখবি? ভাইয়া চল তো চুপচাপ করে, নয়তো আবার মাইন্ড করবে। ঈশা আকাশকে নিয়ে ইরার কাছে যায়। ভাইয়া তোর সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমার বান্ধবী ইরা। ইরার নামটা শোনার পর আকাশের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই নামের মেয়েটা তো... ভাইয়া তুই যা ভাবছিস আসলে তা নয়, ওর বাবার শত শত কোটি টাকা আছে বুঝলি। তা না হয় বুঝলাম, কিন্তু... কি ব্যাপার ঈশা, উনি কে? আর আমার নামটা শুনে এমন চমকে উঠলো কেন? আর বলছিস না দোস্ত, ভাইয়া অসুস্থ হওয়ার পর একজন নার্স ভাইয়ার সেবা করেছে। এই নার্সের নাম ছিল ইরা, তাই ভাইয়া ওই নামটা শুনেই এমন করেছে। তাই আমি ভাইয়াকে বললাম আর কি, যে তুই ওই মেয়েটা না। ও বুঝতে পেরেছি। তাই এখানে যখন এসেছিস তাহলে চল আমরা দুজনে মিলে শপিং করি। তাহলে আমি কি করব? কি করবেন মানে? আপনি এখানে কফি শপে গিয়ে কফি খান। ইরার কথা শুনে আকাশ তো হাত করে তাকিয়ে আছে। এইদিকে ইরা ঈশাকে টেনে নিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর ইরা বলে ওঠে। কি রে, এভাবে টেনে কেন আনলি ভাইয়া? আসলে সমস্যাটা কি ছিল? সমস্যা মানে অনেক বড় সমস্যা। কাল তোমার ভাইয়ের সাথে দেখা করার জন্য ড্রেস কিনবো। যদি তোর ভাই ড্রেস দেখে যায় তাহলে তো চিনে ফেলবে। উফ, তোর মাথায় কি বুদ্ধি রে। এখন চল, ড্রেস কিনতে হবে। কাল দেখবি তোর ভাইকে কেমন নাকানি চোবানি খাওয়াই। তা পরে দেখবো, এখন চল তাড়াতাড়ি। ওরা দুজনে গিয়ে অনেক কিছু কিনে নেয়। নেওয়া শেষ করে ওরা কফি শপে আসে। দেখে আকাশ মোবাইলে বসে গল্প লিখতেছে। তখনই ইরা পেছন থেকে এসে জিজ্ঞেস করে। কি করেন একা একা? ও আপনি, আমি তো ভেবেছিলাম কি নাকি। ভাইয়া শপিং করে ক্ষুধা লেগে গেছে, কিছু অর্ডার কর। আকাশ ওয়েটারকে ডেকে এনে খাবার অর্ডার দেয়। ওয়েটার খাবার নিয়ে এসে ওদের দেয়। ওরা খাবার শেষ করে বেরিয়ে পড়ে। গাড়িতে যাওয়ার সময় আকাশ ইরাকে প্রশ্ন করে। ঈশা, ওই মেয়েটাকে আমার খুব চেনা চেনা লাগছে। এই রে, সত্যি চিনে ফেললো নাকি? কি রে, চুপ করে আসিস যে? ভাইয়া তুমিও না, কি করে তুই ওকে চিনবি? ওকে তো আজ প্রথম দেখলি। তা ঠিক বলেছিস, কিন্তু ওকে দেখে খুব চেনা চেনা লাগছে। কথাগুলো বলে আকাশ চুপ হয়ে যায়। অন্যদিকে ঈশা মিটমিট করে হাসছে। পরের দিন সকালে আকাশ বের হয়ে যায় একে হসপিটালের দিকে। ওখানে অনেক সব জায়গায় খুঁজতে থাকে ইরাকে, কিন্তু না পেয়ে ইরাকে কল দেয় আকাশ।
ইরা আকাশকে বাগানের সামনে আসতে বলে। আকাশ অনেক খোঁজাখুঁজির পর ইরাকে দেখে ফেলে। আকাশ ইরার পেছনের দিকে ছিল, তাই আকাশ হাই ইয়ার। ইরা ডাকতেই পেছনে ফিরে তাকায়। ইরা পেছনে তাকাতেই আকাশ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার দিকে। ইরা একটা নীল শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছিল, কিন্তু আজও আকাশ চেহারাটা দেখতে পাচ্ছে না, কেননা ইরার মুখটা আজকেও বাঁধা। আপনি চলে এসেছেন? তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? তেমন কিছু একটা হয়নি, কিন্তু এখানে এসে আপনাকে খুঁজে নিতে অসুবিধা হয়েছে। আপনি তো প্রথম এসেছেন এখানে, সেজন্য সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তা এখানে দাঁড়িয়ে কথা বলবেন? আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না আপনাকে। 15 মিনিট তো দিতে পারেন। তা অবশ্য দিতেই পারি। তাতেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা কফি শপে না বসে আমরা এখানে বাগানের পেছন দিকটাই যাই, কি বলেন? হ্যাঁ, বাসায় যাই, চলুন। ওরা পেছনের দিকে গিয়ে বসে। ওরা ওখানে কথা বলতে থাকে। তখন আকাশ ইরাকে প্রশ্ন করে বসে। আমাকে আপনার কেমন লাগে? কেমন লাগে মানে? মানে হলো আপনি আমাকে পছন্দ করেন কিনা তা জানতে চেয়েছি। দেখুন, আমার কর্তব্য ছিল, তাই আমি আপনার সেবা করেছি। দেখুন, আমি জানি আপনি আমার সেবা করেছেন, কিন্তু সব সেবার মাঝে আপনার সেবাটা আলাদা ছিল। কি বলতে চান? আমি বলতে চাই আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু আপনি নাচ হওয়াতে ভয়ে বলতে পারছেন না, কারণ আপনার হয়তো প্রাউড না থাকতে পারে, কিন্তু আমরা বড় লোক, সেজন্য আপনি বলতে পারছেন না ভয়ে। কি জানি, যদি গরিব আর নাচ বলে আপনাকে ফিরিয়ে দেয় তাই হয়তো। ওইরকম কোনো ব্যাপার না। তাছাড়া আমি আপনাকে ভালোবাসলেই যে আপনার পরিবার আমাকে মেনে নাও নিতে পারে। দেখুন, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে কথা দিচ্ছি, কেউ আপনাকে আমার থেকে আলাদা করতে পারবে না। এইদিকে ইরা কি বলবে কিছুই বুঝতে পারছে না, কারণ ইরা যেমনটা চেয়েছিল আকাশ ঠিক তেমনটাই করতেছে, তাই অনেকটা ভেবে রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি রাজি। ইরার মুখে রাজি হওয়াটা শুনে আকাশের দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আকাশ খুশিতে ইরাকে জড়িয়ে ধরে। আমি জানতাম তুমি রাজি হবে, তাই তো তোমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছে। এগুলো কখন কিনলেন? কালকে বোনকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম, তখন কিনেছি। এখন হাতটা বাড়িয়ে দাও। হাত কি করে বাড়াবো? হাতে তো গ্লাভস পরা। তাতে কি 1 মিনিটের জন্য খুলে কিছু হবে না? এদিকে ইরা হাতের গ্লাভস খুলতে রাজি হচ্ছে না, কারণ গ্লাভস খুলে ইরা ধরা খেয়ে যাবে, কারণ ইরার হাতের আঙ্গুলের হীরের আংটি আছে, তার উপর আছে হীরের ব্রেসলাইট। এইগুলো দেখলে আকাশ বুঝে যাবে। আপনি আমাকে দিন, আমি বাড়িতে গিয়ে পরে নিব। এখানে হাত খোলাটা ঠিক হবে না। আকাশ কিছুটা ভেবে ইরার হাতে বক্সটা দিয়ে দিল। বক্স দিয়ে আকাশ ওখান থেকে চলে আসে। ওখান থেকে আসার পর আকাশ অনেকটা খুশি ছিল, কিন্তু সেই খুশিটা বেশিক্ষণ থাকলো না, কেননা আকাশ বাড়িতে এসে জানতে পারে ওর বিয়ের কথাবার্তা চলতেছে। তাই আকাশ ওর আম্মুকে একটু সাইডে নিয়ে আসে। আম্মু, এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? তোর বিয়ের কথাবার্তা চলছে, আয় আমার সাথে। এখন ওনাদের সাথে কথা বল, যা বলার ওনারা চলে গেলে বলতে পারবি। আকাশ কোনো উপায় না পেয়ে ওখানে গিয়ে বসে। ওখানের অনেকেই আকাশ মোটামুটি চেনে, কারণ এখানে অনেকে ব্যবসায়ী, তাই আকাশও কিছু লোককে চিনে, আর সবাইও আকাশকে চিনে, তাই ওনারা কথা বলে চলে যায়। ওনারা যাওয়ার পরই শুরু হলো আসল ঘটনা। তুমি কি করলে এটা? কি করলাম আমি? তোর বিয়ে ঠিক করলাম। তুই তো কাউকে পছন্দ করিস না, তা তো আমরা জানি। তাই ওই মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে, তাই ওর সাথেই তোর বিয়ে হবে। কিন্তু আম্মু, তুমি আমাকে না জিজ্ঞেস করে কি করে করলে এটা আম্মু? এখানে বলার কি আছে? তুই কি বিয়ে করবি না নাকি? তোর যদি কোনো আপত্তি থাকে তাহলে আমি কাল মেয়েকে আসতে বলি বাড়িতে, তখন না হয় তোরা কথা বলে নিবি। দেখা করার জন্য বাড়ি থেকে কেন আসবে? ভাইয়া, ও আমার বান্ধবী, তাই ও এখানেই আসবে। দেখো মা, মেয়ে আমার পছন্দ না হলে কিন্তু তুমি এই বিয়ে ক্যান্সেল করে দিবে, কথা দাও। ঠিক আছে, দিলাম তোকে কথা। যদি তোর পছন্দ হয় তাহলে আমরা খুব শীঘ্রই তোদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আকাশ ওখান থেকে চলে যায়। ওই দিকে আকাশ চলে যাওয়ার পর ঈশার ওর আম্মু দুজনেই হাসতে থাকে। সত্যি আম্মু, তুমি কতই না ভালো অ্যাক্টিং করতে পারো। তুই কম কিসের? সব তো তোর জন্যই হয়েছে। এইদিকে আকাশ ওর রুমে গিয়ে ভাবতে থাকে কি করবে। তখন ইরার কথা মনে পড়তেই আকাশ ইরাকে কল দেয়। ইরাকে কল দিয়ে সব কিছু জানায় আকাশ। এইদিকে ইরা সবটা জেনেও কিছুটা বলছে না, শুধু এতটুকুই বলে।
দেখুন, আপনি নিজে থেকেই আমাকে ভালোবাসতে চেয়েছেন, অথচ এখন বলছেন আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। চিন্তা নেই, মেয়ে আমার পছন্দ না হলে বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। যদিও মেয়ে পছন্দ হয় তবুও আমি না করে দেব। আচ্ছা, যেমনটা আপনার খুশি। আপনি আমাকে বিয়ে না করলেও আমার কিছুই যায় আসে না, এখন সবটা আপনার উপর নির্ভর করে। কথাগুলো বলে ইরা কল কেটে দেয়। অন্যদিকে আকাশ অনেক টেনশনে পড়ে গেল। পরের দিন আকাশের সাথে বিয়ে ঠিক করা মেয়েটি আসলো, তাও শাড়ি পরে। ও এসেই বাড়িতে ঢুকে যায়। ওখানে গিয়ে ঈশাকে দেখে মা বলে জড়িয়ে ধরে। ওয়াও, কি সুন্দর লাগছে রে তোকে। তা যার জন্য এত সুন্দর করে সেজেছি সে কোথায়? ভাইয়া তো রুমে এখনো ঘুমোচ্ছে। কি বলছিস? সকাল 11টা বাজে আর এখনো ঘুমাচ্ছে? কি করবে, না পারছে কিছু বলতে আর না পারছে কিছু সইতে। তুই দেখি আমার হবু বরটাকে টেনশনে মেরেই ফেলবি। বাহ, কি রে, বিয়ে না হতেই এত দরদ? না জানে বিয়ে হলে তো তখন আমাকে চিনতেই পারবি না। কি যে বলিস না, তুই তো আমার বেস্টি, কিন্তু ও তো আমার জীবন। সত্যি, তুই ভাইয়ার জন্য যা করলি না, আমরা সবাই এতে করে তোর উপর চিরকৃতজ্ঞ থাকবো। ঈশা দেখ, তুই কিন্তু মার খাবি এবার, বলে দিলাম। কে এসেছে রে ঈশা? কে আর আসবে, তোমার পুত্রবধূ এসেছে। মিসেস পারুল আক্তার আসলে ইরা ওনাকে সালাম করতে গেলে উনি ইরাকে জড়িয়ে ধরে বলে, বেঁচে থাকো মা। সত্যি ইরা, তুমি না থাকলে কি করে যে ওর খেয়াল রাখতাম কে জানে। তাছাড়া আমিও দেখব আকাশ তোমাকে পছন্দ না করে কিভাবে থাকতে পারে। আন্টি থাক না ওইসব কথা, আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? তুই ইরাকে তোর রুমে নিয়ে যা। আর হ্যাঁ, আমি তোদের জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি। আম্মু, তুমি তাহলে নাস্তা পাঠিয়ে দাও, আমি রুমে গেলাম। ওরা রুমে চলে গেল। পারুল আক্তার ওদের জন্য নাস্তা পাঠালে ঈশা আর ইরা ওরা দুজনেই নাস্তা করে নেয়। নাস্তা করা শেষ হলে ঈশা ইরাকে নিয়ে আকাশের রুমে যায়। ওখানে গিয়ে দেখে আকাশ নেই। তখন ওরা বুঝতে পারল আকাশ ফ্রেশ হচ্ছে। তাই ঈশা ইরাকে নিয়ে বারান্দায় বসে বসে কথা বলতে থাকে। ওদের কথা শুনে আকাশ রেডি হয়ে বারান্দায় যায়। ওখানে গিয়ে ঈশার সাথে একটা মেয়েকে দেখতে পায়, কেননা আকাশ এখনো ইরাকে চিনে না। ঈশা, উনি কে? ভাইয়াও আমার বান্ধবী, তাছাড়া ওর সাথে তোর বিয়ে ঠিক করা হয়েছে। তাই তোরা দুজন কথা বল, তারপর নিচে নেমে জানাবি কিন্তু। ঈশা চলে যাওয়ার পর আকাশ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সত্যি তো, এই মেয়েটা অনেক সুন্দর, যেমন রূপ তেমনই গুণ। কিছু বলছেন না যে? যা বলার নিচে গিয়ে বলবো, চলেন আমার সাথে। আকাশ ইরাকে নিয়ে নিচে চলে আসে। ওখানে তখন আকাশের বাবা, মা ও ঈশাও ছিল। ভাইয়া, তোর কিছু বলার থাকলে বল। আমি ওনাকে বিয়ে করব, তোমরা যত তাড়াতাড়ি পারো বিয়ের কাজ শুরু করে দাও। কথাগুলো বলে আকাশ ওর আব্বুকে নিয়ে অফিসে চলে যায়। শাহজাহান চৌধুরী তখন বাড়িতে ছিল না। ইরা আসার পর উনি কল দিয়েছিল আসার জন্য। এইদিকে আকাশের কথা শুনে ঈশা, ইরা ও পারুল আক্তার কিছুই বুঝতে পারছে না হঠাৎ কি এমন হলো যে আকাশ রাজি হয়ে গেল। এখন হয়তো পাঠকগণ আপনারা বুঝতে পারছেন না কি থেকে কি হয়ে গেল। আপনারা হয়তো ভাবছেন যেখানে আকাশ একজন নার্সকে না দেখে ভালোবাসতে পারে, ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না, সেখানে এখন কিনা ইরাকে দেখার পর এখন ওকেই বিয়ে করতে চায়। চিন্তা করবেন না, গল্প পড়তে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আকাশ হঠাৎ করে কেন ওর মত পাল্টে নিল। এটা কি হলো ঈশা? আমিও তো তাই ভাবছি। ভাইয়া গতকাল পর্যন্ত বিয়ে ভেঙে দেওয়ার প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎ রাজি হয়ে গেল, বিষয়টা মাথায় ঢুকছে না। আচ্ছা, তুই কি ভাইয়াকে কিছু বলেছিলি? বিশ্বাস কর, আমি না কিছুই বলিনি। উনি শুধু আমার দিকে একবার তাকিয়েছে, এরপর নিচে নিয়ে এলো। আচ্ছা, সে যাই হোক, তুই আমার ভাবি হবি, এটাই আমার কাছে বড় পাওয়া। কিন্তু তুই মন খারাপ করে বসে আছিস কেন? তুই কি খুশি হসনি? হ্যাঁ বলো ইরা, তুমি কি খুশি হওনি? আন্টি, দিক দিয়ে খুশি হয়েছি, আবার অন্য দিকে হিসেব করলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। কোন দিক হিসেব করে মন খারাপ হচ্ছে তোর? এই যে গতকাল আমার সাথে দেখা করে প্রপোজ করেছিল, কিন্তু তখনও আমার মুখ তো দূরের কথা, হাতটাও দেখায়নি। এটা বল, ভাইয়া তোকে কি দিয়ে প্রপোজ করেছিল? এই তো একটা হীরের আংটি আর ব্রেসলেট। এগুলো কবে কিনলো আবার? ওই দিন তুই আসছিলি না শপিং করতে, ওই দিন আমি আর তুই তো একসাথে ছিলাম, তখন উনি ওই ফাঁকে গিয়ে কিনেছিল। ওয়াও, হিরে দিয়ে প্রপোজ!
থাক, মন খারাপ করিস না। ভাইয়া আসলে জিজ্ঞেস করে নিব যে তোকে কেন ভাইয়া পছন্দ করেছে। আচ্ছা আমি এখন যাই। সে কি ইরা না খেয়ে চলে যাবে নাকি? আন্টি এরপর তো এখানেই থাকবো, তখন না হয়। আর আমাকে আন্টি না ডেকে মা বলে ডাকবে। ঠিক আছে আন্টি। আবারও? সরি মা। এই তো লক্ষ্মী মেয়ে, তুই তাহলে ইরার সাথে ওদের বাড়িতে যা, গিয়ে বিয়ের তারিখ ঠিক করে আয়। আম্মু আমি কেন? তোমরা কি যাবে না? কেন? তুই ঠিক করলে কি হবে? তাছাড়া তুই যা ঠিক করবি এটার উপর তোর ভাইয়া কোনো দিনও অমত করবে না। আমার মনে হয় কি আকাশ তোর জন্যই ইরাকে বিয়ে করতে রাজি হয়েছে। আম্মা ঈশার জন্য বলেছে মানে? আসলে ঈশা আকাশকে বলেছিল তোমার কথা, যে তোমাকে ঈশা ভাবি বানাবে, তাই আকাশ হয়তো রাজি হয়েছে। আসলে আকাশকে আমরা সবাই ভয় পাই, কিন্তু ঈশা কোনো আবদার করলে আকাশ সে আবদার অবশ্যই পূরণ করে। তাই ঈশা তুই গিয়ে কথা বল, আমি যত তাড়াতাড়ি করে পারি তোদের বিয়েটা দিয়ে দিব। আচ্ছা আম্মু, তাহলে আমি ইরাকে নিয়ে যাচ্ছি। ইরা ঈশার সাথে বের হয়ে গেল। যাওয়ার আগে আকাশের আম্মুকে সালাম দিয়ে বের হয়ে যায়। এইদিকে ইরা ওই বাড়িতে গিয়ে বিয়ের ডেট ঠিক করে ফেলে। 5 দিন পর বিয়ে ঠিক করা হয়। এইদিকে ঈশা আকাশকে সব কিছু জানিয়ে দেয়। আকাশ চলে আসে অফিস থেকে। অফিস থেকে ফিরে পরের দিন বাড়ির সবাইকে নিয়ে শপিং করতে যায়। অন্যদিকে ইরাদের বাড়ির সবাইও শপিং করতে যায়। ওনারা দুই পরিবার দুটো শপিং মলে যায়। সবাই সবার জন্য কিনতেছে, কিন্তু আকাশকে কেউ কিনে দিচ্ছে না কিছু। এমনটা ইরার বেলায়ও হয়েছে। বাড়ির সবাই নিজেদের জন্য কিনতেছে, কিন্তু কেউ ইরাকে কোনো কিছু কিনতেই দিচ্ছে না। ব্যাপারটা কি আব্বু? তোমরা আমাকে কিছু কিনে দিচ্ছ না? বিয়েটা আমার নাকি তোমাদের? তোকে এখন আমরা কিছুদিনে দিব না। কাল হবু জামাই তোকে শপিংয়ে নিয়ে যাবে, তখন তোর যা মন চায় কিনতে পারবি। কিন্তু আমাকে তো ঈশা বললো ওর ভাইও নাকি শপিংয়ে গিয়েছে। গিয়েছে, কিন্তু সে কিনবে না। যেমনটা তুই আমাদের সাথে এসেছিস, ঠিক জামাইও ওদের নিয়ে গিয়েছে। এইবার ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে চুপ করে থাক।